Good afternoon. আগের দিনে সবটা ক্লিয়ার হয়েছে পড়া? কোনো ডাউট? আগের দিনে পড়াতে কারোর কোথাও কিছুতে ডাউট আছে? সয়েলের চ্যাপ্টারটা যেদিনকে মিসলেনিয়াস করাবো সেদিনকে করাবো। সয়েলটা তো করানো হয়নি, তাই যেদিনকে মিসলেনিয়াস করাবো সেদিনকে করাবো। একটা দিন যদি একটু ফাঁকা ক্লাস পাই সেদিনকেই করিয়ে দেবো। আমার মাথায় আছে যে সয়েলটা হয়নি, তো আগে যেমন রুটিন আছে সেই রুটিন অনুযায়ী ক্লাসটা করিনি, সয়েলটা করিয়ে দেবো। আগের দিনে কোনো কিছুতে ডাউট আছে? চারটেতে আমার রিজনিং ক্লাস আছে। আগের ক্লাসগুলো দেখে নিই। আগের দিনে কারোর ক্ষেত্রে ডাউট আছে? আগের দিনে কারোর ক্ষেত্রে ডাউট আছে? কোনো প্রশ্ন এরকম কিছু আছে যেটা ধরো আমাদের হয়ে গেছে এবার তোমাদের ডাউট থাকছে, এরকম কিছু আছে? যেখানে রেকর্ডেড থাকে তার পাশে পিডিএফ এর জায়গা থাকে, সেখানেই পিডিএফ পাবে। এখন আমার আপলোড করা হয়নি, তাতে মধ্যে করে দেবো। ক্লিয়ার? চলো স্টার্ট করা যাক তাহলে আজকে ক্লাস। সবাইকে জিজ্ঞেস করে নিলাম, সবার কাছে ক্লিয়ার? সবার কাছে ক্লিয়ার? আমার ক্লাসটা স্টার্ট হয়েছে কবে? 8 তারিখ মেবি। ম্যাম আপনি সুস্থ? আমার ঠান্ডা লেগে গেছে একটুখানি, বাট ওটাই, বাকি আমি ঠিক আছি। আমার ঠান্ডা লেগে গেছে একটু, গরমের মধ্যে ঠান্ডা লেগে গেছে আমার। চলো স্টার্ট করছি ক্লাস। রুটিন একটু দেখে নিও, কবে তোমাদেরটাতে এটা রয়েছে একবার রুটিনে দেখে নিও, ঠিক আছে? ইউটিউবে ক্লাস দেখছিলে? ইউটিউবটা আমাকে বন্ধ করতে হলো, কারণ এখানে একটা সময় শুরু হয়ে যাচ্ছিল ক্লাস। চলো স্টার্ট করছি। ফার্স্টে এই চার্টটা তোমরা একটুখানি লিখে রাখো। এইটা হয়তো তোমরা পিডিএফ এ পাবে না, জাস্ট এইটুকু, মানে এই পয়েন্টটা, এইটা হয়তো তোমাদের পিডিএফ এ থাকবে না, তাই এইটাকে একটুখানি শুধু আমি লিখে রাখতে বলছি। এখানে কোন কোন নদীগুলো কোন কোন রাজ্যের ওপর থেকে গেছে তার একটা লিস্ট আমি দিয়েছি, ঠিক আছে? কোন কোন নদীগুলো কোন কোন রাজ্যের ওপর থেকে ক্রস করেছে তার লিস্ট দেওয়া রয়েছে। তো এইটা একটুখানি লিখে নাও, লেখা হয়ে গেলে আমাকে একটু জানাও। জাস্ট এই একটা জিনিস একটু লিখে নাও ঝটপট। আজকে রিভার, এটা স্ক্রিনশট হয় না, এটা স্ক্রিনশট হয় না, একটু লিখে নাও। এগুলোর নাম বাবু, এগুলোর নাম আমি দরকার হলে বলছি। নাউন যেগুলো হয় না, নাম যে সমাজগুলো হয় তার আমি বাংলা ইংলিশে আলাদা করি না, বাকি নোটস বাংলা ইংলিশে থাকে। যদি এটাতে দেখে না বুঝতে পারো আমি বলে দিচ্ছি, লিখে নাও। প্রথম হচ্ছে গঙ্গা, এটা উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গের মধ্যে থেকে গেছে। তারপর হচ্ছে যমুনা, যমুনা মানে যমুনা, যমুনা গেছে উত্তরাখণ্ড, হিমাচল, উত্তরপ্রদেশ, হরিয়ানা, দিল্লি। তারপর গেছে ব্রহ্মপুত্র, সেটা গেছে আসাম, অরুণাচল প্রদেশ। তারপর গেছে মহানদী, মহানদী গেছে ছত্তিশগড়, ওড়িশা।
তারপর হচ্ছে গোদাবরী, গোদাবরী গেছে মহারাষ্ট্র, তেলেঙ্গানা, ছত্তিশগড়, অন্ধ্রপ্রদেশ, পন্ডিচেরি। তারপর হচ্ছে কৃষ্ণা, কৃষ্ণা গেছে মহারাষ্ট্র, কর্ণাটকা, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ। নর্মদা মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, গুজরাট। আর তাপ্তি গেছে মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, গুজরাট। এইটুকুনি একটুখানি সবাই লিখে নাও। লেখা ডান? এইটাকে একটুখানি লিখে নিতে হবে। লেখা ডান? ডান হয়ে গেলে বলবে, আমি স্টার্ট করব। অনন্যা, তুমি এর আগে আমাকে যে কটা মেসেজ করেছো আমি তার রিপ্লাই করেছি? এর আগে তুমি যে কটা মেসেজ করেছিলে তার রিপ্লাই আমি করেছি? আমার তো মনে পড়ছে আমি তোমার আগে তুমি আমাকে ডাউট পাঠিয়েছিলে, তার সলিউশন আমি করে দিয়েছি। তাহলে তোমার এই কথাটা বলা যে হোয়াটসঅ্যাপে ডাউট পাঠালে সলভ করে দেন না কেন, জিনিসটা ভুল। লাস্ট টাইম দিইনি, কারণ সবাই মানুষ, আমার শরীরটা ঠিক নেই এবং আমি একদিন ছুটিতে কিছুই করতে পারিনি। তো দেন না কারণ কেন, মানে জিনিসটা হ্যাবিট বোঝায়। নিশ্চয়ই এটা হ্যাবিট নয়, তোমার বাকিগুলোকে আমি সলিউশন করে দিয়েছি, একটা হয়তো কখনো দিইনি, কারণ আমি রোবট নই, মানুষ, তাই জন্য তারও একটু ব্রেক দরকার লাগে। ডান? প্রত্যেকবার যদি সলিউশন করে দেওয়া হয়, একবার যদি করে না দেওয়া হয়, তার উত্তর এটা হয় না যে করে দেন না কেন। আমাকে কোথাও ডাউট পাঠাতে হবে না, ক্লাসের মধ্যে বলবে যা ডাউট ক্লাসে বলবে। আমি ক্লাসের মধ্যে তোমাদের 100 ডাউট সলভ করে দেবো, ক্লাসে বলবে ডাউট। ভারতবর্ষের যদি নদীগুলোকে বলা হয়, ভারতবর্ষের নদীগুলোকে দুটো ভাগে ভাগ করা যায়। ভারতবর্ষের নদীগুলোকে দুটো ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে উত্তর ভারতের নদী, একটা হচ্ছে দক্ষিণ ভারতের নদী। ঠিক আছে? উত্তর ভারতের নদী এবং দক্ষিণ ভারতের নদী। উত্তর ভারতের নদীগুলোতে একটা ক্যারেক্টারিস্টিক্স রয়েছে, সেই উত্তর ভারতের নদীগুলো হচ্ছে নিত্যবহ নদী। উত্তর ভারতের নদীগুলোকে কি বলা হয়? উত্তর ভারতের নদীগুলোকে বলা হয় নিত্যবহ নদী। কেন নিত্যবহ নদী বলা হয়? নিত্যবহ নদী বলা হয় তার কারণ হচ্ছে এই নদীগুলো বরফ গলা জলে পুষ্ট নদী। উত্তর ভারতের নদীগুলো থেকে কি হচ্ছে, সেগুলো হিমালয় থেকে যে হিমবাহগুলো আসছে, সেই হিমবাহ থেকে যে জল আসছে সেখান থেকে পুষ্ট হচ্ছে, তাই সেখানে সারা বছর জল থাকে। এরকম তো কোনো সময় হয় না যে এখন হিমবাহটা বেশি হয়ে গেল তাই বেশি জল আসবে, এখন হিমবাহটা কম হচ্ছে তাই কম জল আসবে। আমার সাউন্ড প্রবলেম হচ্ছে? শুনতে পাচ্ছ সবাই? সাউন্ড ওকে? সাউন্ড শুনতে পাচ্ছ সবাই? সাউন্ড ওকে আছে? যার কাছে প্রবলেম লাগছে একবার একটু রিজয়েন করো বাবু। যার কাছে প্রবলেম হচ্ছে একটু রিজয়েন করো। চলো, তো একটা হচ্ছে কি, সেটা হচ্ছে উত্তর নিত্যবহ নদী। নিত্যবহ নদী মানেটা কি, মানে সেখানে সারা বছর জল থাকছে, সেটা হিমবাহের জলে পুষ্ট নদী। এমন একটা নদী যেটা হিমবাহের জলে পুষ্ট নদী, তাকে বলা হচ্ছে আমাদের নিত্যবহ নদী। আর এমন একটা নদী, এমন দক্ষিণ ভারতের নদীগুলো কি, সেগুলো হচ্ছে অনিত্যবহ নদী। দক্ষিণ ভারতের নদীগুলোকে বলা হয় অনিত্যবহ নদী। কেন? তার কারণ এই নদীগুলো উৎপত্তি লাভ করেছে বৃষ্টির জলে পুষ্ট হয়ে। ঠিক আছে? এই নদীগুলো বৃষ্টির জলে পুষ্ট হয়ে উৎপত্তি লাভ করেছে। তো যখনই বৃষ্টি বেশি হবে নদীগুলোতে প্রবাহটা ভালো থাকবে, যখন বৃষ্টি বেশি হবে না সেগুলোতে প্রবাহটা ভালো থাকবে না। নিত্যবহ নদীর ইংলিশটা হচ্ছে পেরিনিয়াল রিভার। নিত্যবহ নদী মানে হচ্ছে পেরিনিয়াল রিভার, আর অনিত্যবহ নদী মানে হচ্ছে নন পেরিনিয়াল রিভার। এটা হচ্ছে পেরিনিয়াল রিভার, যেখানে সারা বছর জল থাকে, পেরিনিয়াল রিভার। এটা হচ্ছে নন পেরিনিয়াল রিভার, যেখানে সারা বছর জল থাকে না।
সারা বছর জল থাকে না, তার কারণ সেটা বর্ষার জলে পুষ্ট নদী, এবং এটাতে সারা বছর জল থাকে তার কারণ সেটা গ্লেশিয়ারের জলে পুষ্ট নদী। তো এই যে উত্তর ভারতের নদীগুলো রয়েছে, উত্তর ভারতের নদীগুলোর মধ্যে তিনটে মেন রিভার সিস্টেম রয়েছে। আমি বলে দিলাম বাবা, পেরিনিয়াল রিভার, পেরিনিয়াল, PERINIAL, পেরিনিয়াল, আইএল বললাম, পেরিনিয়াল রিভার, পেরিনিয়াল রিভার, এটা নন পেরিনিয়াল রিভার, নিত্যবহ নদী, অনিত্যবহ নদী, ঠিক আছে। আচ্ছা, উত্তর ভারতের যে নদীগুলো রয়েছে, উত্তর ভারতের নদীগুলোর মধ্যে তিনটে মেন রিভার সিস্টেম রয়েছে, তিনটে মেন রিভার সিস্টেম রয়েছে। রিভার সিস্টেম কাকে বলা হচ্ছে? ধরো এটা হচ্ছে গঙ্গা, এটা গেল গঙ্গা, গঙ্গার পর এটা হচ্ছে যমুনা, গঙ্গার উপনদী যমুনা, এটা হচ্ছে চম্বল, এটা হচ্ছে বানাস, এটা হচ্ছে ধরো বানাস নদী, এটা হচ্ছে চম্বল রিভার, এটা হচ্ছে যমুনা নদী, এটা হচ্ছে গঙ্গা নদী। এই পুরোটাই গঙ্গা রিভার সিস্টেমের পার্ট হবে, এই পুরোটাই গঙ্গা রিভার সিস্টেমের পার্ট হবে। আমি যেটা হাতে লিখি সেটা পিডিএফ এ থাকে না, আমি অলরেডি পিডিএফ দিয়ে দিয়েছি, তোমরা একটু দেখে নিতে পারো। আমি যেটা হাতে লিখি সেটা পিডিএফ এ থাকে না, বাকি আমার যেগুলো টাইপ থাকে সেগুলো পিডিএফ এ থাকবে। বাকি এগুলো যেটা আমি হাতে লিখছি তোমরা মনে করলে তোমরা হাতে লিখে নিতে পারো, ঠিক আছে। এখন আমি একটুখানি পড়াই, একটুখানি এটাতে মন দাও, ঠিক আছে, এখন একটু এটাতে মন দাও। তো গঙ্গা, যমুনা, চম্বল, বানাস এই সবটাই যাচ্ছে গঙ্গা রিভার সিস্টেমের পার্ট, এই পুরোটাই গঙ্গা রিভার সিস্টেমের পার্টের মধ্যে যাচ্ছে। তো উত্তর ভারতে মেন তিনটে রিভার সিস্টেম রয়েছে। কি কি রিভার সিস্টেম রয়েছে? একটা হচ্ছে গঙ্গা, একটা হচ্ছে সিন্ধু, একটা হচ্ছে ব্রহ্মপুত্র। গঙ্গা, সিন্ধু, ব্রহ্মপুত্র তিনটে মেন রিভার সিস্টেম রয়েছে। তো রিভার সিস্টেম আমাদের কি কি পড়তে হবে? ওই যে মেন তিনটে নদী, তার যে উপনদীগুলো, সেই নদীগুলো কোথা থেকে উৎপত্তি লাভ করেছে, কোথায় গেছে, এইরকম জিনিসগুলো পড়তে হবে। তো সব থেকে প্রথমে আমাদের আসছে গঙ্গা, সব থেকে প্রথমে আসছে গঙ্গা। গঙ্গা নদীকে যদি বলা হয়, গঙ্গা উৎপত্তি লাভ করেছে, দেখো এখানে বাংলা রয়েছে দেখতে পাচ্ছ, এটা বাংলা রয়েছে, এখানটাতে ইংলিশ রয়েছে, ইংলিশটা কোথায় দিচ্ছি, ইংলিশটা পেজটা দেখতে পাচ্ছি না, দিয়ে দিচ্ছি। এই জায়গাটাতে বাংলাটা রয়েছে, আমি ইংলিশটা অ্যাড করে দিচ্ছি এর মধ্যে। আগে একটুখানি দেখে নাও, আগে আমি একটুখানি বুঝিয়ে নিই, বোঝানোর পর যদি কারোর অসুবিধা থাকে তাহলে আমাকে বলবে, বোঝানোর পর যদি মনে হয় কেউ বুঝতে পারোনি কোনো একটা জিনিস তাহলে বলবে। গঙ্গা নদী প্রধান 5টা স্ট্রিমে ভাগ হয়ে, স্ট্রিমে ভাগ হয়ে বলবো না, গঙ্গা নদী প্রধান কি করছে, গঙ্গাকে বলা হয় এটা দুটো মেন হেড স্ট্রিম এবং 6টা প্রয়াগের ফলে তৈরি হয়েছে। গঙ্গা নদীকে বলা হয়, গঙ্গা নদী তৈরি হয়েছে টোটাল, গঙ্গা নদী তৈরি হয়েছে টোটাল 6টা নদী, 6টা নদী এবং 5টা প্রয়াগের জন্য। 6টা নদী এবং 5টা প্রয়াগের ফলে গঙ্গা নদী তৈরি হয়েছে, 6টা নদী 5টা প্রয়াগের ফলে গঙ্গা নদী তৈরি হয়েছে। ওকে, এই 6টা নদীর মধ্যে দুটো হচ্ছে মেন হেড স্ট্রিম, দুটো প্রধান নদী। 6টা নদীর মাঝে 5টা হচ্ছে দুটো প্রধান নদী। আমার ছবি কি দেখতে পাচ্ছ না? কি প্রবলেম হচ্ছে? কোনটা প্রবলেম হচ্ছে বাকিরা একটু জানাও তো আমাকে, দেখতে পাচ্ছ আমি যেটা লিখছি, শুনতে পাচ্ছ, বুঝতে পারছো? আমি যেটা লিখছি সেটা কি শুনতে পাচ্ছ, বুঝতে পারছো? সবার কাছে কি ক্লিয়ার যাচ্ছে? দেখতে পাচ্ছ সবটা? গঙ্গা নদী 6টা নদী এবং 5টা প্রয়াগের দ্বারা তৈরি হয়েছে, ঠিক আছে। এই 6টা নদীর মধ্যে দুটো হচ্ছে প্রধান নদী, দুটো প্রধান নদী, যে দুটো প্রধান নদী মিলিত হয়ে গঙ্গা নাম থেকে প্রবাহিত হয়েছে, যে দুটো প্রধান নদী মিলিত হয়ে গঙ্গা নামে প্রবাহিত হয়েছে। তো গঙ্গাকে কি বললাম? 6টা নদী
এবং 5টা প্রয়াগ দ্বারা গঙ্গা তৈরি হয়েছে। প্রয়াগ কাকে বলে? প্রয়াগ মানে হচ্ছে কনফ্লুয়েন্স। প্রয়াগ মানে কনফ্লুয়েন্স, যখন দুটো নদী এসে একটা জায়গায় মিট করছে, একটা নদীর সাথে আরেকটা নদী এসে মিট করছে, এই পয়েন্টটাকে বলা হচ্ছে প্রয়াগ। এই পয়েন্টটাকে বলা হয় প্রয়াগ। তো গঙ্গা কি করেছে? গঙ্গা টোটাল 6টা নদী এবং 5টা প্রয়াগের মিলিত ফসল। ওকে, কি কি নদী থেকে প্রবাহিত হয়েছে, কি কি প্রধান নদীগুলো রয়েছে? প্রধান যে দুটো নদী বলেছিলাম সেটা হচ্ছে ভাগীরথী এবং অলকানন্দা। 6টা নদী বলেছি তো, তার মধ্যে প্রধান দুটো নদী হচ্ছে ভাগীরথী, অলকানন্দা। ভাগীরথী কোথা থেকে উৎপত্তি লাভ করেছে? ভাগীরথী উৎপত্তি লাভ করেছে গঙ্গোত্রী, গঙ্গোত্রী নামক হিমবাহ থেকে। ভাগীরথী উৎপত্তি লাভ করেছে গঙ্গোত্রী নামক হিমবাহ থেকে। ঠিক আছে, গঙ্গোত্রী নামক হিমবাহ থেকে ভাগীরথী উৎপত্তি লাভ করেছে। ওকে, এবং অলকানন্দা উৎপত্তি লাভ করেছে শ্বেতপন্থ, ACTOPANTH, শ্বেতপন্থ নামক হিমবাহ থেকে। দুটো হিমবাহ থেকে দুটো নদী এসছে, একটা হচ্ছে গঙ্গোত্রী থেকে ভাগীরথী এসছে, একটা শ্বেতপন্থ থেকে অলকানন্দা এসছে। এই দুটো নদী মিলিত হয়েছে কোথায়? দেবপ্রয়াগে। এই দুটো নদী মিলিত হয়েছে দেবপ্রয়াগে, সেখান থেকে তার নাম হয়েছে গঙ্গা। এর আগে তার নাম গঙ্গা ছিল না, তার আগে নাম গঙ্গা কিন্তু ছিল না। ঠিক আছে, এখান থেকে নাম হয়েছে গঙ্গা। তো যেটা বললাম যে 5টা প্রয়াগ ছিল, 6টা নদী ছিল, তার মধ্যে দুটো ছিল প্রধান নদী। এই হচ্ছে সেই দুটো প্রধান নদী যেটা মিট করেছে করে গঙ্গা নামে প্রবাহিত হয়েছে। ওকে, আমি কি লিখে দিয়েছি, সরি। আচ্ছা, এছাড়া আর কি নদী রয়েছে? এছাড়া আর কি নদী রয়েছে? আমি 6টা নদীর কথা বলেছিলাম, এর পরেরটাতে আসছে মন্দাকিনী। 6টা নদীর মধ্যে প্রধান 1 নম্বর নদী হচ্ছে এইটা, 2 নম্বর নদী হচ্ছে এইটা, 3 হয়ে গেল মন্দাকিনী। 3 হয়ে গেল মন্দাকিনী। মন্দাকিনী এবং অলকানন্দা যেখানে মিট করেছে তাকে বলা হচ্ছে রুদ্রপ্রয়াগ। 5টা প্রয়াগ বলেছিলাম। সেকেন্ড প্রয়াগ রুদ্রপ্রয়াগ। প্রশ্ন আসে রুদ্রপ্রয়াগে কোন নদী মিলিত হয়েছে? রুদ্রপ্রয়াগে কোন নদী মিলিত হয়েছে? ঠিক আছে, একটা হচ্ছে দেবপ্রয়াগ যেখানে ভাগীরথী অলকানন্দা মিলিত হয়েছে, একটা হচ্ছে রুদ্রপ্রয়াগ যেখানে মন্দাকিনী অলকানন্দা মিলিত হয়েছে। এর পরেরটা হচ্ছে পিন্ডার, 4 নম্বর নদী পিন্ডার। পিন্ডার অলকানন্দার সাথে মিট করেছে কর্ণপ্রয়াগ। পিন্ডার অলকানন্দার সাথে মিট করেছে কর্ণপ্রয়াগ। ওকে, তারপরে আসছে নন্দাকিনী, 5 নম্বর নদী। নন্দাকিনী অলকানন্দার সাথে মিট করেছে নন্দপ্রয়াগ, এটা যাচ্ছে কি নন্দপ্রয়াগ। আর লাস্ট বাট নট দ্য লিস্ট ধৌলি গঙ্গা, 6 নম্বর নদী, মিট করেছে বিষ্ণুপ্রয়াগ। এবার দেখো মিলিয়ে নাও, গঙ্গাকে বলা হচ্ছে 6টা নদী 5টা প্রয়াগের মিলিত ফল। 6টা নদী কি কি? ভাগীরথী, অলকানন্দা, মন্দাকিনী, পিন্ডার, নন্দাকিনী, ধৌলিগঙ্গা। 6টা নদী হয়ে গেল। 5টা প্রয়াগ কি কি? দেব, রুদ্র, কর্ণ, নন্দ, বিষ্ণু মিলিত হয়ে গঙ্গা তৈরি করেছে। তার মূল শাখা দুটো কি? মূল হেডস্ট্রিম কি? মূল যে দুটো ভাগ মিলিত হয়ে গঙ্গা তৈরি করেছে সেটা কি? সেটা হচ্ছে অলকানন্দা আর ভাগীরথী। বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো? ক্লিয়ার? নন্দপ্রয়াগে নন্দাকিনী এবং অলকানন্দা মিট করেছে। ছ নম্বর নদীটা হচ্ছে ধৌলিগঙ্গা। ধৌলিগঙ্গা উৎপত্তি লাভ করেছে, ধৌলিগঙ্গা মিলিত হয়েছে বিষ্ণুপ্রয়াগ অলকানন্দার সাথে।
ক্লিয়ার হলো? এবার আসছি যে গঙ্গার যে প্রধান উপনদী। গঙ্গার প্রধান উপনদীগুলো হচ্ছে, আগের ক্লাসগুলো কোন ক্লাসগুলো বুঝতে পারোনি বাবা? আগের কোন ক্লাসগুলো বুঝতে পারোনি? ভূগোল? কোন সাবজেক্টের? জিওগ্রাফির আগের ক্লাসগুলো বুঝতে পারোনি? ক্লাসে ছিলে? যে বলছো বুঝতে পারোনি, তুমি ক্লাসে ছিলে? প্রীতম সাহাকে জিজ্ঞেস করছি, ক্লাসে ছিলে বাবা? ধৌলি গঙ্গা প্লাস বিষ্ণু গঙ্গা বলে কিছু হয় না, বিষ্ণু প্রয়াগ। ধৌলি গঙ্গার বিষ্ণু প্রয়াগ হয়, বিষ্ণু গঙ্গা বলে কিছু নেই। আচ্ছা, আমি একটা কথা বলে রাখছি, আমি প্রীতমের কথাটাকে ধরেই একটা কথা বলছি, আমি সবাইকেই জিজ্ঞেস করছি। আমি আমি কোনো উপনদীতে আসিনি, একটু ওয়েট, এখন প্রশ্ন করো না, আমি একটা কথা বলে নিই তারপর যাও। আমি এর আগের যে ক্লাসগুলো হয়েছে আমি তোমাদের সবাইকে জিজ্ঞেস করছি, যদি আমি না করি তোমাকে বলো। আমি ক্লাসগুলোর প্রত্যেকটা পয়েন্ট বলার পর তোমাদেরকে জিজ্ঞেস করেছি তোমরা কিছু বুঝতে পেরেছো কিনা, তোমাদের কারোর কোনো ডাউট আছে কিনা এটা এটা জিজ্ঞেস করেছি তোমাদের সবাইকে জিজ্ঞেস করেছি। তোমাদের কি কারোর কোনো চ্যাপ্টারে যতটা আমি পড়িয়েছি তার মধ্যে কোনো কিছু ডাউট আছে? এরকম কি কেউ আছো যার কাছে ডাউট আছে? আমি এতবার করে জিজ্ঞেস করেছি, যদি তোমরা আমাকে কোনো কিছু কমিউনিকেট না করো তাহলে আমার পক্ষে তো এর থেকে বেশি তো আর কিছু করা পসিবল নয়। তোমাদের মনের মধ্যে ঢুকে আমি বুঝতে পারবো না যে তোমরা বুঝেছো কি বোঝোনি। যদি তোমাদের কোনো কিছুতে ডাউট থাকে আমাকে বলা উচিত, যদি তোমরা না বলে থাকো তাহলে তো তোমরাই লস করছো। প্রয়াগগুলোর নাম লেখা রয়েছে, দেব, রুদ্র, কর্ণ, নন্দ, বিষ্ণু। চলো পরেরটাতে আসছি। পরেরটাতে আসছি পরেরটাতে আসছি ক্লাসিফিকেশন অফ হিমালয় লেন্থ পার্ট নোটস খুঁজে পাচ্ছি না ইংলিশ নোটে। ভালো করে খুঁজো, লেন্থ মানে হচ্ছে ওয়েস্টার্ন, সেন্ট্রাল আর ইস্টার্ন হিমালয় রয়েছে, একবার রয়েছে, একটুখানি ভালো করে দেখো। ওকে, গোমুখ থেকে গঙ্গোত্রী উৎপত্তি লাভ করেছে, সেখান থেকে গঙ্গার যে শাখাটা মানে সেটার নাম হচ্ছে ভাগীরথী। গঙ্গা নামে উৎপত্তি লাভ করেনি। গোমুখ থেকে উৎপত্তি লাভ করেছে, সেটা হচ্ছে ভাগীরথী, গঙ্গা নামে উৎপত্তি লাভ করেনি। পরেরটাতে আসছি, পরেরটা হয়ে যাচ্ছে গঙ্গার সাথে মিলিত হয়েছে যমুনা। গঙ্গার সাথে যমুনা নদী মিলিত হয়েছে, এটা গঙ্গার প্রধান উপনদী। এটা গঙ্গার প্রধান উপনদী। এটা হচ্ছে গঙ্গার প্রধান উপনদী, গঙ্গা এবং যমুনা। গঙ্গা যমুনা মিলিত হয়েছে কোথায়? এটা মিলিত হয়েছে প্রয়াগরাজ বা এলাহাবাদে, এলাহাবাদ বা প্রয়াগরাজে এটা মিলিত হয়েছে গঙ্গা এবং যমুনা। এইটাকে আরেকটা ভাষায় বলা হয় ত্রিবেণী সঙ্গম। এটাকে আরেকটা ভাষায় বলা হয় ত্রিবেণী সঙ্গম। ত্রিবেণী সঙ্গম কাকে বলা হচ্ছে? ত্রিবেণী সঙ্গম কাকে বলা হচ্ছে? যেখানে গঙ্গা, যমুনা এবং সরস্বতী নদী মিলিত হয়েছে তাকে বলা হচ্ছে ত্রিবেণী সঙ্গম।
সরস্বতী নদীকে দেখতে পাওয়া যায় না, গঙ্গা এবং যমুনাকে দেখতে পাওয়া যায়, বলা হয় সরস্বতী নদী মাটির তলা থেকে প্রবাহিত হয়েছে। ওকে, ধৌলিগঙ্গা একটা নদীর নাম। ধৌলিগঙ্গা, মন্দাকিনী, পিন্ডার, মন্দাকিনী সবাই অলকানন্দাতেই মিলিত হয়েছে। এখানে যে কটা কনফারেন্স দেখছো সবকটা অলকানন্দাতেই হয়েছে। গঙ্গা, যমুনা এবং সরস্বতী তিনটে নদী মিলিত হয়েছে যেখানে, সেটাকে বলা হয় এলাহাবাদ বা প্রয়াগরাজ, সেটাকেই ত্রিবেণী সঙ্গম বলা হয়। ত্রিবেণী সঙ্গমে গঙ্গা এবং যমুনাকে দেখতে পাওয়া যায়, সরস্বতীকে দেখতে পাওয়া যায় না, বলা হয় সরস্বতী নদী মাটির নিচে থেকে প্রবাহিত হয়েছে, তাই সরস্বতী নদীকে দেখতে পাওয়া যায় না। এটাকে বলা হয় ত্রিবেণী সঙ্গম। তো এই হচ্ছে টোটাল গঙ্গা নদীর উৎপত্তি। গঙ্গা নদীর প্রবাহ পথ যদি বলা হয় যে কোথা থেকে প্রবাহিত হয়েছে গঙ্গা নদী, কোন কোন রাজ্যের মধ্যে থেকে গেছে গঙ্গা নদী, তাহলে একটু দেখে নাও। গঙ্গা নদী টোটাল উত্তরাখণ্ড থেকে উৎপত্তি লাভ করেছে। প্রথম এটা সমভূমিতে এসে পড়েছে কোথায়? প্রথম সমভূমিতে এসে পড়েছে, হরিদ্বার বা ঋষিকেশে। প্রথম এটা সমভূমিতে এসে পড়েছে। সেখান থেকে এটা উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশের মধ্যে থেকে প্রবাহিত হয়ে দক্ষিণ পূর্ব দিকে প্রবাহিত হয়ে এটা বিহারের মধ্যে প্রবেশ করে এটা আবার দক্ষিণ পূর্ব দিকে গেছে। তারপর এখানটাতে অবস্থিত হচ্ছে ঝাড়খণ্ডের মাথা থেকে একটুখানি ঢুকে এই জায়গাতে অবস্থিত হচ্ছে রাজমহল হিল। এখানটাতে রয়েছে রাজমহল হিলস থেকে এটা আরো দক্ষিণ পূর্ব দিকে টার্ন নিয়ে এখানটাতে অবস্থিত হচ্ছে ফারাক্কা থেকে এটা আরো 40 কিলোমিটার গেছে, গিয়ে মুর্শিদাবাদের ধুলিয়ানের কাছ থেকে এটা দুটো ভাগে ভাগ হয়ে গেছে, এটা বাইফার্কেটেড হয়ে গেছে, দুটো ভাগে ভাগ হয়ে গিয়ে একটা শাখা বা মেন শাখাটা চলে গেছে পদ্মা রূপে বাংলাদেশে চলে গেছে। এর পরের শাখাটা ভাগীরথী হুগলি নামে পশ্চিমবঙ্গের মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে পতিত হয়েছে। ওকে, তো এইটা হচ্ছে টোটাল গঙ্গা নদীর গতিপথ। গঙ্গা নদী টোটাল 2525 কিলোমিটার ভারতবর্ষে রয়েছে। গঙ্গা নদীকে যদি বলা হয়, গঙ্গা নদী ভারতবর্ষের ন্যাশনাল রিভার প্লাস এটা সব থেকে দীর্ঘতম নদী। গঙ্গার এই দিক থেকে এইদিকে গেছে, তো গঙ্গা গেছে এই দিক থেকে এই দিকে। একটুখানি ভালো করে শোনো, এগুলো রিপিট কিন্তু করতে পারবো না, একটু ভালো করে শোনো। গঙ্গা এই দিক থেকে এইদিকে গেছে, সেই কারণে গঙ্গার এই দিকটা হয়ে যাচ্ছে বাঁ দিক, এটা হয়ে যাচ্ছে লেফট সাইড, এটা হয়ে যাচ্ছে রাইট সাইড, এটা যাচ্ছে ডান দিক। ঠিক আছে, একটা যাচ্ছে বাঁ দিক, একটা যাচ্ছে ডান দিক। বাঁ দিকের যে উপনদীগুলো রয়েছে সেই উপনদীগুলোর মধ্যে কি কি রয়েছে ভালো করে শোনো। বাঁ দিকের যে উপনদীগুলো রয়েছে তার মধ্যে কি কি রয়েছে? প্রথম হচ্ছে রামগঙ্গা, পরেরটা গোমতী, ওকে। তারপরটা হচ্ছে ঘরঘরা, তারপরটা হচ্ছে গন্ডক, তারপরটা হচ্ছে কোসি। ঠিক আছে, এই নদীগুলো হচ্ছে গঙ্গার বাঁ তীরের উপনদী। কি কি আবার বলছি? রামগঙ্গা, গোমতী, ঘরঘরা, গন্ডক, কোসি। এটা হচ্ছে গঙ্গার বাঁ তীরের উপনদী। এবার দেখো যে নদীগুলো এই জায়গা থেকে উৎপত্তি লাভ করে এসছে, সেই নদীগুলো তো বেসিক্যালি হিমবাহের জলেই এসছে।
যে নদীগুলো এই জায়গার যে নদীগুলো রয়েছে সেই নদীগুলো বেসিক্যালি হিমবাহের জলেই তো পুষ্ট হয়ে এসছে, তাই না? ম্যাক্সিমামটা হিমবাহের জলেই পুষ্ট হয়ে এসছে। বাট এর মধ্যে এমন একটা আছে, এর মধ্যে এমন একটা নদী আছে যেটা বাঁ তীরে অবস্থিত হওয়া সত্ত্বেও হিমবাহের জলে পুষ্ট হয়নি। রামগঙ্গা, গোমতী, ঘরঘরা, গন্ডক, কোসি, এই যে নদীগুলো রয়েছে, বেঙ্গলি পয়েন্টের ইংলিশ টার্ম মানে ট্রিবিউটারি। ট্রিবিউটারি গঙ্গার লেফট হ্যান্ড সাইডের যে উপনদী বা ট্রিবিউটারি গুলো রয়েছে সেগুলো কি কি? রামগঙ্গা, গোমতী, ঘরঘরা, গন্ডক, কোসি। তার মধ্যে শুধুমাত্র একটাই এরকম উপনদী রয়েছে, একটাই এরকম ট্রিবিউটারি রয়েছে বাঁদিকে অবস্থিত হওয়া সত্ত্বেও, যেটা নন পেরিনিয়াল রিভার, যেটা নিত্যবহ নদী নয়, যেটা অনিত্যবহ নদী। কোনটা? কোনটা? সেটা হচ্ছে গোমতী। একমাত্র গোমতী, একমাত্র গোমতী, যেটা, যে নদীটা বাঁ দিকের, একমাত্র নদী হচ্ছে গোমতী যে নদীটা বাঁ দিকের বাঁ তীরের উপনদী হওয়া সত্ত্বেও, বাঁ তীরের ট্রিবিউটারি হওয়া সত্ত্বেও বরফ গলা জলে পুষ্ট নদী নয়। সেটা কোনটা? সেটা হচ্ছে গোমতী। বরফ গলা জলে পুষ্ট নদী নয়, সেটা হচ্ছে গোমতী। গোমতী কোথা থেকে উৎপত্তি লাভ করেছে? গোমতী উৎপত্তি লাভ করেছে গোমত লেক থেকে। GOMOT, গোমত লেক। লেক মানে একটা হ্রদ, একটা হ্রদ থেকে উৎপত্তি লাভ করেছে গোমতী নদীটা। উত্তরপ্রদেশে এটা অবস্থিত, উত্তরপ্রদেশে এটা অবস্থিত। তো কি কি যাচ্ছে? রামগঙ্গা হয়ে গেল। আচ্ছা, এবার আসি গঙ্গার বাঁ তীরের উপনদীগুলো, সরি ডান তীরের উপনদীগুলো। এটা হচ্ছে ডান তীর, এটা যাচ্ছে ডান তীর। ডান তীরের উপনদীগুলো কি কি রয়েছে? প্রধান যমুনা, যমুনা, সোন, দামোদর। গঙ্গার ডান তীরের উপনদীগুলো যেগুলো রয়েছে সেগুলো কি কি? সেগুলো হচ্ছে যমুনা, দামোদর, সোন। যমুনা, সোন, দামোদর এগুলো গঙ্গার ডান তীরের উপনদী। এবার দেখো, ডান তীরের যে উপনদীগুলো রয়েছে সেগুলো মেনলি মধ্য ভারত থেকে উৎপত্তি লাভ করে গেছে, সেগুলো বরফ গলা জলে পুষ্ট হবে না। কিন্তু এখানে একটা বৈচিত্র্য রয়েছে, এক্সেপশন রয়েছে। কি? সেটা হচ্ছে আবার যমুনা। যমুনা নদী, যেটা এই বড় নদীটা, গঙ্গার সব থেকে বড় ট্রিবিউটারি, সব থেকে বড় উপনদী, যমুনা নদী ডান তীরে অবস্থিত হওয়া সত্ত্বেও এটা নিত্যবহ নদী। যমুনা নদী গঙ্গার ডান তীরের উপনদী হওয়া সত্ত্বেও এটা নিত্যবহ নদী, পেরিনিয়াল রিভার। এটা পেরিনিয়াল রিভার। যেমন গোমতী হচ্ছে এখানকার এক্সেপশন, তেমন যমুনা হচ্ছে এদিকের এক্সেপশন। গোমতী বাঁ তীরে অবস্থিত হয়েও নন পেরিনিয়াল, যমুনা ডান তীরে অবস্থিত হয়েও পেরিনিয়াল। বুঝেছো? ক্লিয়ার? ওকে। হরিদ্বার, হরিদ্বারে প্রথম সমিতি এসে পড়েছে।
গঙ্গার যে উপনদীগুলো রয়েছে সেগুলোকে আমি লিস্ট করে দিয়েছি। যমুনা তাহলে বৃষ্টির জলে হয়তো মিলিত প্রবাহ। আমি কি যমুনাকে পেরিনিয়াল বললাম না নন পেরিনিয়াল বললাম বাবা? একটু বলো তো, আমি কি যমুনা নদীকে নিত্যবহ বললাম না অনিত্যবহ বললাম? নিত্যবহ বললাম। যারা ক্লাসে, আমার মনে হচ্ছে যারা এত কোশ্চেন করছো তোমরা না, মানে কোশ্চেন করাতে এত বেশি ইন্টারেস্টেড রয়েছো যে তোমরা ক্লাসের পড়াটা শুনছো না। যদি তোমরা একটু মন দিয়ে শুনতে তাহলে হয়তো তোমাদের কোশ্চেনই করতে হতো না। আমি খুব আস্তে আস্তে বলছি। যদি তোমরা একটু মন দিয়ে শুনতে, যদি তোমাদের মনে হচ্ছে যে আমি আরেকটু মন দিয়ে শুনতে পারি, তাহলে একটু মন দিয়ে শোনো, তাহলে তোমাদের কোশ্চেন থাকবে না। আমি শিওর এইটুকু তো তোমরা বুঝতে পারবেই, বাট তোমাদেরকে সেটুকু তোমরা মনোযোগটাই দিচ্ছ না যেটা তোমাদের দরকার। তো একটু মনোযোগ দিয়ে শোনো, যদি মনে হচ্ছে তাও হবে না তাহলে একবার রিপিট দেখে নিও ক্লাসটা। আরো অনেকবার দেখতে পারো বাবু, তুমি একবার রেকর্ডেড দেখে নিও, তুমি 1000 বার দেখতে পারো, একবার তো অনেক ছোট নাম্বার, 1000 বার দেখতে পারো। আমি যদি পরেরটা না বলি তাহলে আমি শেষ করতে পারবো না। চলো পরেরটাতে আসছি। পরেরটা হচ্ছে গঙ্গার কিছু কিছু উপনদীগুলো, সেই উপনদীগুলো কোথা থেকে উৎপত্তি লাভ করেছে। গঙ্গার যে উপনদীগুলো রয়েছে সেই নদীগুলো কোন কোন জায়গা থেকে উৎপত্তি লাভ করেছে, তাদের দৈর্ঘ্য কত, তাদের উপনদীগুলো কি কি রয়েছে সারা একটা লিস্ট করে দিয়েছি। ঠিক আছে, এটা বাংলাতে রয়েছে, এটা ইংলিশে রয়েছে, তোমরা দুটো জায়গাতেই দেখতে পারো কোন কোন নদীগুলো রয়েছে, কোথা থেকে উৎপত্তি লাভ করেছে, সেটা প্রশ্ন আসতে পারে। বাংলা ইংলিশ দুটো ভাষাতেই রয়েছে। যেমন ধরো কোসি, কোসি নদীকে বলা হচ্ছে সর অফ বিহার, কোসি নদীকে সর অফ বিহার বলা হয়। ওকে, কোসি নদীকে বলা হয় সর অফ বিহার, কারণ কোসি নদীর জন্য বিহারে প্রচুর বন্যা হয়। যেমন দামোদরকে বলা হয় সর অফ বেঙ্গল, দামোদরকে বাংলার দুঃখ বলা হয়, সর অফ বেঙ্গল বলা হয়। তেমনি কোসি নদীকে সর অফ বিহার বলা হয়। তো এরকম কিছু কিছু নদীর কিছু কিছু ক্যারেক্টারিস্টিক্স রয়েছে, এবং সেই নদীগুলো কোথা থেকে উৎপত্তি লাভ করেছে, তাদের কি কি উপনদী রয়েছে সেটা দিয়েছি। তোমাদের লেন্থ পড়ার দরকার নেই, শুধু উৎসটা কোথা থেকে উৎপত্তি লাভ করেছে, তাদের কি কি উপনদী আছে সেই দুটো পড়তে হবে, সেই দুটো পড়তে হবে, তোমাদের লেন্থ পড়ার দরকার নেই, লেন্থ পড়ার এখান থেকে দরকার নেই। ঠিক আছে, আমি যমুনা নদীতে একটু বলে দিচ্ছি, যমুনা থেকে মাঝে মাঝে প্রশ্ন আসে, যেহেতু গঙ্গার প্রধান উপনদী তাই যমুনাটা আমি একটু বলে রাখছি। দেখো, যমুনা নদী উৎপত্তি লাভ করেছে, যমুনা নদী উৎপত্তি লাভ করেছে কোথা থেকে, যমুনা উৎপত্তি লাভ করেছে গাড়োয়াল রেঞ্জের বান্দারপুচ হিমবাহ থেকে। গাড়োয়াল রেঞ্জের যমুনা নদী উৎপত্তি লাভ করেছে গাড়োয়াল রেঞ্জ এর বান্দারপুচ হিমবাহ থেকে, বান্দারপুচ পিক থেকে, শৃঙ্গ থেকে। গাড়োয়াল রেঞ্জের বান্দারপুচ শৃঙ্গ থেকে উৎপত্তি লাভ করেছে যমুনা। এবার যমুনা যেখানে উৎপত্তি লাভ করেছে সেখানে যমুনা একটা সরু ফিনফিনে সরু একটা নদী। যমুনা নদীর পাশ থেকেই উৎপত্তি লাভ করেছে কলসি বলে, সরি টন্স বলে একটা নদী। প্রথমে গেছে যমুনা, তার পাশ থেকে উৎপত্তি লাভ করেছে টন্স বলে একটা নদী। ঠিক আছে, এবার যেখানে যমুনোত্রী গ্লেশিয়ার বান্দারপুচ পিক, যমুনোত্রী গ্লেশিয়ার বান্দারপুচ পিক, গাড়োয়াল রেঞ্জের যমুনোত্রী গ্লেশিয়ার বান্দারপুচ পিক থেকে উৎপত্তি লাভ করেছে যমুনা। এবার যমুনা যেখানে উৎপত্তি লাভ করেছে সেখানে যমুনা একটা ফিনফিনে সরু নদী। এবার যমুনার পাশে উৎপত্তি লাভ করেছে টন্স, টন্স সেখানে অত্যন্ত বেশি ভলিউমের একটা নদী, খুব বড় নদী একটা। এবার যমুনা প্রবাহিত হচ্ছে, টন্স একটা বড় নদী এসে যমুনার সাথে মিট করলো,
এই জায়গাটা, তার নাম হচ্ছে কালসি। কালসি, কালসি বলে একটা জায়গায় মিট করলো টন্স। এখান থেকে দেখো বেশি ভলিউমে জলটা এসে কালসিতে মিট করলো টন্স। এখান থেকে যমুনা তার ভলিউম অফ ওয়াটারটা পেলো। এখান থেকে যমুনা একটা বড় নদী হিসেবে প্রবাহিত হতে শুরু করলো। তার আগে পর্যন্ত যমুনা ফিনফিনে সরু একটা নদী ছিল। যমুনা গঙ্গার প্রধান উপনদী, গঙ্গার প্রধান ট্রিবিউটারি হচ্ছে যমুনা। যমুনা ট্রিবিউটারি গুলো হচ্ছে চম্বল, সিন্ধ, বেতওয়া, কেন, এগুলো হচ্ছে যমুনার উপনদী। চম্বল, সিন্ধ, বেতওয়া, কেন এগুলো হচ্ছে যমুনার উপনদী। ওকে। কালসি হচ্ছে একটা প্রয়াগ, যেখানে দুটো নদী এসে মিট করছে, যেমন দেবপ্রয়াগ, যেমন রুদ্রপ্রয়াগ, তেমনি কালসি হচ্ছে একটা প্রয়াগ যেখানে দুটো নদী এসে মিট করছে। যমুনা তার ভলিউম অফ ওয়াটার, তার মূল যে ভলিউমটা সেটা পেয়েছে কালসি থেকে, সেটা লাভ করেছে কালসি থেকে। এই হচ্ছে টোটাল যমুনা নদী। ক্লিয়ার হয়েছে? বুঝতে পেরেছো? গঙ্গা নদী নিয়ে কারোর কোনো প্রশ্ন? বেতওয়া কি কোনো বাংলা আছে ম্যাম? বেতওয়ার কি কোনো বাংলা আছে মানে? বাংলা আছে মানে? যেটা মেন স্ট্রিম প্রবাহিত, অনেক জায়গায় হয় দুটো নদী মিলিত হয়ে নতুন নদী তৈরি হচ্ছে, যেমন ভাগীরথী অলকানন্দা মিলিত হয়ে গঙ্গা তৈরি করছে, শিলাই দ্বারকেশ্বর মিলিত হয়ে হালদি নদী তৈরি করছে। এরকম অনেক জায়গায় হয় দুটো নদী মিলিত হয়ে নতুন নদী তৈরি করছে। আবার অনেক জায়গাতে হয় দুটো নদী মিলিত হয়ে মেন নদীটারই নাম থেকে যাচ্ছে। সেটা ডিপেন্ড করে। হ্যাঁ, কালসি প্রয়াগ বলে। যেগুলোর নাম হয়, নামের বাংলা কখনো হয় না, এটা ক্লাস 1 এর বাচ্চারাও জানে। একটুখানি ব্যাপারটা বোঝো। যেগুলোর নাম গন্ডক, ঘরঘরা, কোসি, চম্বল, বেতওয়া, এগুলোর নাম, নামের বাংলা হয় না, নামটা নাম। বাংলা ভাষাতেও বেতওয়া বলে, ইংলিশেও বেতওয়া বলে, উর্দুতেও বেতওয়াই বলে। টন্স একটা গঙ্গার উপনদী আছে, সেটা এলাহাবাদে গেছে। এছাড়া টন্স হচ্ছে যেটা টন্স নদী, যার থেকে যমুনা তার জলটা পেয়েছে, সেটা গাড়োয়াল রেঞ্জে অবস্থিত উত্তরাখণ্ডে। গঙ্গার শাখা নদী হচ্ছে ভাগীরথী, হুগলি। শাখা নদী মানে হচ্ছে ডিস্ট্রিবিউটরি, সেটা হচ্ছে ভাগীরথী, হুগলি। গঙ্গাটা এখান থেকে চলে গেছে পদ্মা রূপে বাংলাদেশে, এখান থেকে একটা তার শাখা নদী বেরিয়ে এসছে, সেটাকে বলা হয় ভাগীরথী, হুগলি। ক্লিয়ার? বুঝেছো? পরেরটাতে যাই, পরেরটাতে যাই। আচ্ছা, আমাকে একটুখানি বলো তো, সৌরভ বিহার কাকে বলে? সৌরভ বিহার কাকে বলে একটু বলো তো বাবা। ভেরি গুড। সৌরভ বিহার কাকে বলে? উত্তর আসছে কোসি। ভেরি গুড। তোমরা যারা পড়াটা শুনছো তাদের দেখে বোঝা যাচ্ছে যারা কারা কারা পড়াটা শুনছো। ভেরি গুড। আর সৌরভ বেঙ্গল কাকে বলে? ভেরি গুড, সিরিয়াসলি, মানে আই অ্যাপ্রিসিয়েট। সৌরভ বেঙ্গল কাকে বলে? ভেরি গুড। বেঙ্গল হচ্ছে দামোদর। ভেরি গুড, ভেরি ভেরি গুড।
তোমরা একটু যদি মন দাও না, ক্লাসের মধ্যে তোমাদের পড়া রেডি হয়ে যাবে। বাট ক্লাস করতে করতে যদি অন্য কিছুতে যাও তাহলে মানে জাস্ট তোমাদের সময় নষ্ট হবে। তোমরা যদি ক্লাসের মধ্যে একটু মন দাও, আমি শিওর তোমাদের ক্লাসের মধ্যে পড়া রেডি হয়ে যাবে। হচ্ছে তো? অনেকের পড়া রেডি হচ্ছে তো? অনেকের পড়া ক্লাসে রেডি হচ্ছে তো? ওইটুকু একটু মন দিতে হবে, মন দিলেই হয়ে যাবে। চলো পরেরটাতে আসছি। পরেরটা হচ্ছে দামোদর, পরেরটা হচ্ছে আমাদের ব্রহ্মপুত্র। ব্রহ্মপুত্র নদীকে যদি বলা হয়, ব্রহ্মপুত্র নদী উৎপত্তি লাভ করেছে ব্রহ্মপুত্র নদী উৎপত্তি লাভ করেছে, লিখে রাখতে পারো, তোমাদের নোটসে দেওয়া থাকবে, চাইলে লিখেও রাখতে পারো। ব্রহ্মপুত্র নদী উৎপত্তি লাভ করেছে কৈলাসে মানস সরোবরের নিকট চেমায়ুং দুং হিমবাহ থেকে। চেমায়ুং দুং হিমবাহ থেকে উৎপত্তি লাভ করেছে। কৈলাসের মানস সরোবরের নিকট চেমায়ুং দুং হিমবাহ থেকে উৎপত্তি লাভ করেছে। ঠিক আছে, কৈলাসের মানস সরোবরের নিকট চেমায়ুং দুং হিমবাহ থেকে উৎপত্তি লাভ করেছে। উৎপত্তি লাভ করে এটা তিব্বতের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে। এই নদীটা তিব্বতের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে। তিব্বতের মধ্যে দিয়ে কি নামে প্রবাহিত হয়েছে? তিব্বতের মানস সরোবরের, যেটা বলছি মন দিয়ে শোনো, পড়াটা এখানে হয়ে যাবে, অন্য কোনো কথা বললে তোমরা নিজেদের লস করছো। শোনো একটু। তিব্বতের মানস সরোবরের চেমায়ুং দুং হিমবাহ থেকে উৎপত্তি লাভ করে তিব্বতের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে সাংপো নামে। সাংপো নামে তিব্বতের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে। তিব্বতের মধ্যে দিয়ে সাংপো নামে প্রবাহিত হয়ে এখানে অবস্থিত সেই সিনটেক্সিয়াল বেন্ড মনে আছে, নামচে বারোয়া? নামচে বারোয়াতে সিনটেক্সিয়াল বেন্ড অবস্থিত থাকার জন্য প্রথম এটা ভারতের মাটি টাচ করেছে কোথায়? অরুণাচল প্রদেশে, দিয়ে এটা অরুণাচল প্রদেশে ঢুকেছে। প্রথম যেখানে অরুণাচল প্রদেশের মাটি টাচ করে ভারতে প্রবেশ করছে তার নাম হচ্ছে কি? তার নাম হচ্ছে শিয়ং। এখানে নাম ছিল সাংপো। সাংপো নামে প্রবাহিত হয়েছিল তিব্বতে। তারপর প্রথম যেখানে ভারতের মাটি টাচ করেছে তার নাম হয়েছে শিয়ং। তার নাম হচ্ছে শিয়ং। শিয়ং নামে কিছু দূর প্রবাহিত হয়ে এসে তার নাম হয়েছে দি হং। তার নাম হচ্ছে দি হং। একটাই নদী, তার বিভিন্ন জায়গার নাম। প্রথম নাম হচ্ছে সাংপো, তারপর শিয়ং, তারপর দি হং। দিহং নামে সে প্রবাহিত হয়েছে। এবার দিহং এর সাথে দুটো নদী মিলিত হয়েছে। একটা হচ্ছে দিবং, এই দিহংটার সাথে মিলিত হয়েছে দিবং বলে একটা নদী, আর একটা হচ্ছে লোহিত। দিবং এবং লোহিত এই দুটো নদী মিলিত হয়েছে। কোথায় মিলিত হয়েছে? এই দুটো নদী মিলিত হয়েছে কোথায়? মিলিত হয়েছে আসাম, আসামের সাদিয়াতে। এই দুটো নদী মিলিত হয়েছে, এই জায়গাটার নাম হচ্ছে সাদিয়া। সাদিয়া, সাদিয়া, আসামের সাদিয়াতে মিলিত হয়েছে এই দুটো নদী। এখান থেকে সাদিয়া থেকে তার নাম হয়েছে কি? সাদিয়া থেকে তার নাম হয়েছে ব্রহ্মপুত্র। এখান থেকে এতদূর পর্যন্ত তার নাম হয়েছে ব্রহ্মপুত্র। সাদিয়া থেকে পুরো আসাম জুড়ে তার নাম হয়েছে ব্রহ্মপুত্র। ওকে, সাদিয়া থেকে পুরো আসাম জুড়ে তার নাম হচ্ছে ব্রহ্মপুত্র। এবার এই যে জায়গাটা যেখান থেকে সে বাংলাদেশে ঢুকেছে সেই জায়গাটার নাম হচ্ছে ডুবরি। এই জায়গাটার নাম হচ্ছে ডুবরি। ডুবরি থেকে সে চলে গেছে বাংলাদেশে। বাংলাদেশে গিয়ে তার নাম হয়েছে কি? বাংলাদেশে গিয়ে তার নাম হয়েছে যমুনা। বাংলাদেশে গিয়ে তার নাম হয়েছে যমুনা, জে দিয়ে তার নাম হয়েছে, এটার নাম হয়েছে যমুনা, JAMUNA। এই যমুনা নদী গিয়ে পদ্মার সাথে মিট করেছে, বাংলাদেশে গিয়ে তার নাম হয়েছে যমুনা। তো এই হচ্ছে টোটাল ব্রহ্মপুত্র। তার বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম রয়েছে। এইটা হচ্ছে টোটাল ব্রহ্মপুত্রের যে গতিপথ রয়েছে সেটা। ডুবরিটাও আসামেই অবস্থিত। যেটা গঙ্গার উপনদী সেটা হচ্ছে যমুনা,
ওয়াই দিয়ে শুরু, যেটা ব্রহ্মপুত্র বাংলাদেশে গিয়ে হয়েছে তার নাম হচ্ছে যমুনা, জে দিয়ে শুরু। হ্যাঁ, লোহিতের ওপর একটা ব্রিজ আছে। ভূপেন হাজারিকা ব্রিজ, ভূপেন হাজারিকা ব্রিজ। রায়ডাক, মানস, এটা একবার বলবেন? ওটা আমি এখনো কি বলেছি? ওটা কি আমি এখনো বলেছি? না তো, তাহলে একটু ওয়েট করো। সাদিয়া হচ্ছে আসামের একটা জায়গা যেখানে ব্রহ্মপুত্র মানে দিহং, দিবং, লোহিত মিট করেছে, মিট করে সেটা এটা নামে প্রবাহিত হয়েছে, সেখান থেকে ব্রহ্মপুত্র নামে প্রবাহিত হয়েছে। ওকে, যমুনা যমুনার মধ্যে ডিফারেন্সটা কি? যমুনা, যেটা যমুনা সেটা গঙ্গার উপনদী, ওয়াই দিয়ে শুরু। যেটা যমুনা সেটা ব্রহ্মপুত্র নদী বাংলাদেশে গিয়ে তার নাম হয়েছে যমুনা, সেটা জে দিয়ে শুরু। একটা যমুনা, একটা যমুনা। এটা হচ্ছে সাদিয়া, যেটা যেখান থেকে তিনটে নদী মিলিত হয়েছে, এটা আসামে অবস্থিত, এখান থেকে নাম হয়েছে ব্রহ্মপুত্র। এটা হচ্ছে ডুবরি, এটাও আসামে অবস্থিত, এখান থেকে ব্রহ্মপুত্র নদী বাংলাদেশে চলে গেছে। হ্যাঁ, লংগেস্ট, লংগেস্ট ব্রিজ। ডুবরি একটা জায়গার নাম যেখান থেকে ব্রহ্মপুত্র নদী বাংলাদেশে চলে গেছে। একবার রিপিট দেখে নিও, পুরোটা আমি আস্তে আস্তে বলেছি, একদম ইজি ভাবেই বলেছি, কোনো অসুবিধা হবে না। দিহং, সিরং, এটা উৎপত্তি লাভ করেছে কৈলাসের মানস সরোবর থেকে, সাংপো নামে, সাংপো নামে উৎপত্তি লাভ করে। এটা প্রথম মাটিতে যখন ভারতের মাটি টাচ করেছে তার নাম ছিল শিয়ং, শিয়ং এর পর তার নাম হলো দিহং, দিহং এর সাথে দিবং এবং লোহিত মিট করেছে সাদিয়াতে, সাদিয়া থেকে ব্রহ্মপুত্র নামে প্রবাহিত হয়েছে আসাম জুড়ে। আসামের যে ডুবরি বলে জায়গাটা রয়েছে সেখান থেকে সেটা বাংলাদেশে চলে গেছে, বাংলাদেশে গিয়ে তার নাম হয়েছে যমুনা। এই যমুনা নদী পদ্মার সাথে মিলিত হয়েছে। ক্লিয়ার? সবার কাছে ক্লিয়ার? যতটা বলেছি বুঝতে পেরেছো? যতটা বলেছি কারোর কাছে কোনো কিছু জিনিসে ডাউট আছে? কারোর কাছে কোনো জিনিসে ডাউট? একটুখানি দেখে নিও, আমার মনে হয় একবার রিপিট দেখলে আর খুব একটাতে ডাউট থাকবে না। যদি মনে হয় যে ক্লাসের পর ডাউট আছে, একবার রিপিটটা দেখে নিও। ওকে, চলো, টাটা, কাল দেখা হচ্ছে। সরস্বতী রিভার বর্তমানে একটা ড্রাই রিভার, সরস্বতী রিভারের ওটা জিওগ্রাফিক্যালি একটা ড্রাই রিভার। কোনো একটা সময় ঘাঘর বলে যে নদীটা ছিল সেটাই মানে সেটাকেই ধরে নেওয়া হয় এটা সরস্বতী রিভার ছিল। সরস্বতী রিভারের অস্তিত্ব এই মুহূর্তে নেই, মাইথোলজিক্যালি ওটাকে ত্রিবেণী সঙ্গম হিসেবে দেওয়া রয়েছে। চলো, টাটা, কাল দেখা হচ্ছে।